এটা আমাদেরও ব্যর্থতা, আমরা আমরা স্বীকার করি, কারণ আমরা আদায় করে নিতে পারিনি। যে কয় পার্সেন্ট স্টুডেন্ট চাকসু চায়, যারা চাকসু, আমাদের এই সিস্টেমের মধ্যে একটা অংশ, রাজনৈতিক দলদের মধ্যে একটা, রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে একটা অংশ চাচ্ছে না কোনোভাবে চাকসু নির্বাচন হোক, বা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। এর ভিতরে দুইটা দুইটা পক্ষ আছে। একটা পক্ষ যাচ্ছে যে নির্বাচনের পরে হোক, মানে জাতীয় নির্বাচনের পরে হোক। আরেকটা পক্ষ হচ্ছে যে না, এখন চাচ্ছে না। এখানকার যে বাসগুলো, আমি হাটাজারি থাকতাম তো আগে, এই বাসে আসতাম, মনে হচ্ছে যে বাস এখন, বাসের বডি এখন খুলে পড়ে যাবে। প্রথমে আপনাকে ধন্যবাদ আজকে বৈঠকে সময় দেওয়ার জন্য। আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 37 বছর পর্যন্ত কোনো চাকসু নির্বাচন হচ্ছে না। তো ছাত্র শিবির চাকসু নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করে কিনা? জি, ধন্যবাদ জানাচ্ছি বৈঠককে এবং বৈঠকের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় 36 বছর পেরিয়ে গেছে এখন পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে প্ল্যাটফর্ম, চাকসু ছাত্র অধিকার আদায়ের প্ল্যাটফর্ম চাকসু, এই চাকসু এখন পর্যন্ত কোনো ধরনের কার্যকারিতা নেই। কার্যকারিতা সেই 90 সালের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। ইসলামী ছাত্র শিবির মনে করছে এই সময়টা, 24-এর বিপ্লবের পরে এই সময়টা সবচাইতে চাকসু নির্বাচনের জন্য উপযোগী সময়, এবং ছাত্রদের যেই ধারাবাহিক গণতান্ত্রিক চর্চা এবং অধিকার আদায়ের যে প্ল্যাটফর্মটাকে ধারাবাহিক রাখার যে প্রয়োজন, সেই প্রয়োজনের তো অনুভব ছাত্র শিবির সবসময় করেছে। এর আগেও ছাত্র শিবির যখন ফেসিবাদ বিরোধী সংগ্রামের আগেই আমরা আমাদের এই দাবিগুলো জানিয়েছিলাম বিভিন্ন সময়, 2006 সালে, 2007 সালে। ওই সময়গুলো তো আমরা চাকসু নির্বাচনের জন্য তৎকালীন প্রশাসনকে আমরা আমাদের পক্ষ থেকে দাবি জানিয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়, প্রত্যেক সময় প্রত্যেক প্রশাসনই ইনিয়ে বিনিয়ে যেভাবেই হোক চাকসুকে যেন কার্যকর না থাকে এই ব্যাপারে তারা সবাই ঐক্যমত ছিল। আমরা মনে করি চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রের ন্যায্য অধিকার আদায় করে দেওয়া এবং তার ন্যায্য অধিকার তাকে পাওয়াই দেওয়ার জন্য চাকসু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। চাকসু নির্বাচন হলে ক্যাম্পাসে কিরূপ প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? জি, চাকসু ছাত্রদের একদম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা, এখানে ছাত্রদের প্রকৃত প্রতিনিধিত্বটা প্রতিষ্ঠিত হবে ক্যাম্পাসে। এর মাধ্যমে ছাত্রদের এক ধরনের নেতৃত্বের বিকাশ যেভাবে হবে, তেমনি ভাবে ক্যাম্পাসে যে আমরা দেখেছি দখলদারিত্বের রাজনীতি এতদিন পর্যন্ত বিরাজমান ছিল গত ফেসিবাদের আমলে, এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে আমরা বিভিন্ন নামে বেনামে এই এই দখলদারিত্ব, এই সন্ত্রাসকে আমরা দেখেছি। তো আমরা মনে করি প্রত্যেকটা ক্যাম্পাসে যদি তার ছাত্র সংসদটা সক্রিয় থাকে, তাহলে এই ধারার যে রাজনীতি আছে সেই রাজনীতি থেকে প্রত্যেকটা ছাত্র রাজনৈতিক দল বাধ্য হবে নিজেদেরকে গুটিয়ে নিতে। কারণ তার তো আলটিমেট একটা জায়গা আছে, নির্বাচন করতে হবে। সেই জায়গা থেকে অবশ্যই সে নিজের এই খারাপ চরিত্রটাকে ঢেকে রাখার জন্য হইলেও, নির্বাচনে জেতার জন্য হইলেও নিজের এই খারাপ চরিত্রটাকে ঢেকে রাখবে। চাকসু হলো শিক্ষার্থীদের অধিকার রক্ষা কবচ। বিগত 36 বছর চাকসু না হয় শিক্ষার্থীদের কোন কোন অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো অধিকার লঙ্ঘন হয়েছে। যেমন বিশ্ববিদ্যালয়, আমি যদি প্রথমে বলি, চাকসু আসলে মূল কাজটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ছাত্রদের প্রকৃত মেসেজটা পৌঁছে দেওয়া। একজন ছাত্রের বা ছাত্র সমাজের প্রকৃত সমস্যাটাকে বিশ্ববিদ্যালয়ের মূল ফোরামে পৌঁছে দেওয়া, এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রশাসনকে সহযোগিতা করবে, ছাত্রদের ছাত্র বান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করবে। তো গত 36 বছর চাকসু ছিল না, তার মানে ছাত্রদের যে ন্যায্য প্রয়োজনটা, ছাত্রদের যে আসলে প্রত্যেকটা যুগের মানুষের সাথে মানুষের একটা মানসিক একটা বিষয় আছে, পরিবর্তন আছে। আমার আমাদের জেনারেশনের যেই মানসিক চাহিদা, আর আমাদের যারা এখন বর্তমান প্রশাসনে রয়েছেন বা এর পূর্বে প্রশাসনে ছিলেন, তারা তাদের তাদের জেনারেশনের যে মানসিক চাহিদাটার মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং এই যে পার্থক্যটাকে একসাথে নিয়ে আসা, সেটা কিন্তু চাকসুর যারা প্রতিনিধি থাকেন তাদের মাধ্যমে এটা আসার সম্ভব। কিন্তু গত 36 বছর এই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বঞ্চিত হয়েছে। এবং আমরা মনে করি, এবং আপনি দেখেছেন যে গত 16 বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী তার ন্যায্য অধিকারের ভিত্তিতে সে হলে সিট পায় না। এবং আমরা চাকসুরাকে দেখেছি শুধুমাত্র একটা এই হোটেল বানিয়ে রাখছে। আমরা মনে করি এটা, এর বাইরেও অনেকগুলো সাংস্কৃতিক, গবেষণামূলক, শিক্ষামূলক অনেকগুলো কার্যক্রম বিশ্ববিদ্যালয় থেকে হওয়ার কথা ছিল, ছাত্র সংসদ থেকে হওয়ার কথা ছিল, যেগুলো থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে।
ছাত্র রাজনীতির মূল লক্ষ্য হলো ছাত্রদের অধিকার সমুন্নত রাখা। এই সময় এসে যদি চাকসু নির্বাচন না আদায় করতে পারে, তবে সেটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ব্যর্থতা প্রমাণ করে কিনা? জি, অবশ্যই এটা বর্তমান যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছেন তাদের তাদের ব্যর্থ বলে আমি মনে করব। যদি এই সময় 24-এর পরেও আমরা আমাদের এই বিপ্লবের পর এত ত্যাগ তিতিক্ষার পরেও যদি চাকসু নির্বাচন না হয়, আপনি জানেন 24-এর আমরা যে 9 দফা ছিল সেই 9 দফার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল হচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্ভর ছাত্র রাজনীতি। ছাত্র সংসদ যদি নির্বাচনই না হয়, তাহলে ছাত্র সংসদ নির্ভর ছাত্র রাজনীতি আমরা করতে পারবো না। সুতরাং তার মানে আমাদের ওই যেই 9 দফা নিয়ে আমাদের এক দফায় আমরা এসেছি, সেই 9 দফা আমাদের বাস্তবায়ন হচ্ছে না। সুতরাং আমরা বলবো যারা ক্রিয়াশীল ছাত্র সংগঠন রয়েছেন, জুলাইয়ের যারা যোদ্ধা রয়েছেন, তাদেরকে অবশ্যই এই ব্যর্থতার দায় নিতে হবে যদি নির্বাচনটা না হয়। আহ, চাকসু নির্বাচনের জন্য ছাত্র শিবিরের কোনো প্রোগ্রাম বা পদক্ষেপ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনি জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন যে প্রশাসন রয়েছেন, তারা যখন সরকার পক্ষ থেকে মনোনীত হয়েছেন, তারপরেই আমরা 24 সেপ্টেম্বর আমরা 24 দফা দাবি দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। সেখানে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন। এবং আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বর্তমানেও আমাদের চাকসু নির্বাচনের বর্তমানে ছাত্রদের অধিকার সংশ্লিষ্ট 7টা দফা নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা প্রশাসনকে দাবি জানিয়েছি বিভিন্ন ভাবে, আমরা আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছি সেই 7 দফা নিয়ে। সেখানে আমাদের চতুর্থ দফা ছিল ছাত্র সংসদ নির্বাচন। তো এরপরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংগঠন হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের পূর্ণাঙ্গ যেই গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রের পূর্ণাঙ্গ প্রস্তাবনা আমরা পেশ করেছিলাম সাংবাদিক সম্মেলন করে। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই আহ, একবার আমাদেরকে ডেকেছিলেন ছাত্র সংগঠনদেরকে, আহ, আমাদের নিয়ে মত বিনিময় করেছে, সেখানে আমরা আমাদের মতামত পেশ করেছি। এবং আমরা যত ভাবে প্রশাসনের সাথে আমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, আমি প্রত্যেক সময় প্রশাসনকে স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি ছাত্র সংসদ আপনাকে নির্বাচন করতেই হবে। এর বাইরেও আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য ছাত্ররা আমাদের ছাত্রদের কাছে আমাদের গ্রহণযোগ্যতা আরো বেশি বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের সেবামূলক প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি। আমাদের এর উদ্দেশ্য ছিল ছাত্রদের প্রকৃতপক্ষে ছাত্রদের কল্যাণমূলক কাজ করা। ছাত্রদের কল্যাণমূলক কাজ যারা করবে ছাত্র তাদেরকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের আরো অনেকগুলো পরিকল্পনা রয়েছে সামনের দিনে, আপনারা দেখবেন চাকসু নিয়ে একদম স্পেসিফিক চাকসু নিয়ে আমরা অনেকগুলো আমাদের প্রোগ্রাম সামনে আসবে ইনশাল্লাহ। যদি চাকসু নির্বাচন হয়, তবে শিক্ষার্থীদের অরক্ষিত অধিকার কতটুকু ফিরে পাবে বলে আপনি মনে করেন? জি, কতটুকু ফিরে পাবে সেটা তো ভবিষ্যতের কথা। যারা চাকসুর প্রতিনিধিত্ব করবেন তারা নিশ্চিত করতে পারবেন। তবে আমি মনে করি ছাত্র সমাজের যে সমস্যাগুলো রয়েছে এইটা চাকসুর নির্বাচনের মাধ্যমে সমাধান করা সম্ভব। এবং যারা চাকসুর প্রতিনিধি নির্বাচিত হবেন, আমি আমি হই বা যেই হোক, তারা এই কমিটমেন্টটা দিবেন এবং এই কমিটমেন্টটা রক্ষা করার জন্য চেষ্টা করবে। ছাত্র সমাজের যেই সমস্যাগুলো রয়েছে, আমাদের হলের সমস্যা, আমাদের আবাসনের সমস্যা, আমাদের যাতায়াতের সমস্যা, আমাদের শিক্ষার মান কম, আমাদের সেশন জট রয়েছে এবং গবেষণার নির্ভর শিক্ষা হচ্ছে না, এই বিষয়গুলোকে চাকসুর প্রতিনিধিরা অবশ্যই গুরুত্ব দিবেন এগুলো, এবং বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে চাকসু প্রতিনিধিরা ভূমিকা পালন করবেন। উম, আপনাকে যদি বলা হয়, এতক্ষণ আমরা চাকসু নিয়ে কথা বলছি, তো বিগত 37 বছরে তো চাকসু হয়নি, তো সেক্ষেত্রে প্রশাসনের 37 বছরের একক শাসন আমলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আবার একটু। আহ বিগত 36 বছর তো ছাত্রদের কোনো পার্টিসিপেন্ট ছিল না, তো সেক্ষেত্রে প্রশাসন এককভাবে তাদের মতো করে প্রশাসন চালিয়েছেন, বিশ্ববিদ্যালয় চালিয়েছেন। তো প্রশাসনের 36 বছরের একক শাসন আমলকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, এটাকে একক শাসন আমলকে তো আমরা স্বৈরাচার বলি। তো এটাকে আমরা স্বৈরাচারের মতোই বলতে পারি, কারণ তারা ছাত্রদেরকে বাদ দিয়ে ছাত্রদের নিয়ে সিদ্ধান্ত নিত। আসলে আপনি যাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, যাদের জন্য সিদ্ধান্ত নেবেন, সেই জনগণের প্রতিনিধিত্ব যদি না রাখেন, আপনি দেখেন বাংলাদেশের জনগণকে নিয়ে জনগণের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় পার্লামেন্ট। সে পার্লামেন্টের মেম্বার কারা? বাংলাদেশের জনগণই। সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সিদ্ধান্ত আপনি নিচ্ছেন, কিন্তু সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব নাই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধিরা সেইগুলো নিশ্চিত করছেন। তো সুতরাং সেখানে আমরা তাদেরকে এক ধরনের স্বৈরাচার বলতেই পারি। আর এইটা আসলে অনেক প্রশাসন নিজেদের স্বার্থকে বা নিজেদের চিন্তাটাকে বা নিজের চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্যই সবসময় ছাত্র সংসদ নির্বাচন থেকে দূরে থেকেছে।
আমরা দেখছি বিগত 36 বছরে ছাত্র সংসদ নির্বাচন না হলেও প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে দুইটা স্টেক হোল্ডার আছে ছাত্র ব্যতীত, আহ, আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের তিনটা স্টেক হোল্ডার, একটা শিক্ষক, দ্বিতীয়টা কর্মকর্তা কর্মচারী, তৃতীয়ত হচ্ছে শিক্ষার্থী, এবং সব থেকে বড় স্টেক হোল্ডার হচ্ছে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীদের ওই বড় স্টেক হোল্ডার ব্যতীত বাকি যে দুইটা স্টেক হোল্ডার আছে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষক, তাদের নিয়মিত নির্বাচন হয়ে আছে এবং তাদের প্রতিনিধিরা তাদের আহ অধিকারগুলো নিয়ে কথা বলছে, সচল ছিলেন আর সরব ছিলেন। তো সেক্ষেত্রে এই যে 36 বছরে চাকসু নির্বাচন যে প্রশাসন দেয়নি, এক্ষেত্রে কোন ধরনের আইন লঙ্ঘন করছে প্রশাসন, আর এই বিষয়ে আপনার অভিমত কি? হ্যাঁ জি, ধন্যবাদ। এটা আমি আগে বলতে চাচ্ছিলাম, আপনি যেটা আবার প্রশ্নটা করেছেন। আমরা দেখেছি, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতদিন শিক্ষার্থী, আমার শিক্ষা জীবনে যতটুকু বয়স, প্রায় প্রত্যেক বছরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমিতি, শিক্ষক সমিতি নির্বাচন হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের 3টা সমিতি রয়েছে, সেগুলো নির্বাচন প্রশাসন খুবই ভালোভাবে আয়োজন করেছেন এবং এইগুলোতে কোনো গাফিলতি তাদের নাই। এবং এই প্রশাসনও আয়োজন করার চেষ্টা করেছিলেন, বিভিন্ন কারণে আয়োজন করেন নাই। তো কিন্তু শিক্ষার্থীদের যে মানে শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, সেইটা নির্বাচনের ক্ষেত্রে সব সময় সব প্রশাসনই গরিব গাফিলতি করেছেন, গরিব বেশি করেছেন। আসলে এর অন্যতম কারণ হচ্ছে তারা তাদের অধিকারটা বুঝে নিছে, কিন্তু ছাত্রদের অধিকারটা যেন ছাত্ররা বুঝে পায়, সেই ক্ষেত্রে তারা সবসময় মানে ছাত্রদের অধিকার দিতে গেলে তো তাদের মানে তারা কম পাবে বা তাদের জায়গা থেকে দিতে হবে, যার কারণে তার ছাত্রদের অধিকারগুলোকে সবসময় দমিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। আপনি এটাকে আমি বলতে চাচ্ছি যে এই যে ছাত্র সংসদটাকে এত বেশি যেভাবে দেখা হয়, এইভাবে না দেখে এইটাকে যদি আমরা ওই শিক্ষক সমিতি নির্বাচনের মতনই মনে করি, তাহলে এটা নির্বাচন দেওয়া এত সমস্যা না। শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কি করতে পারছে বা কি করছে? তারা তাদের অধিকার নিয়ে আন্দোলন করছে, অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো জানাচ্ছে, এই তো। তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হইলে ছাত্ররা, ছাত্র সংসদের যারা নেতৃত্ব হবে, তারাও এই একই কাজ করবেন। শিক্ষকদেরকে ভয় পাচ্ছেন না, ছাত্রদেরকে ভয় পাচ্ছেন, এইটা আমি যুক্তিযুক্ত মনে করছি না। তো আমি মনে করি এইটা একটা এক ধরনের আহ বলা যেতে পারে ছাত্রদের সাথে প্রতারণা বলা যেতে পারে, প্রতারণামূলক আচরণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সবগুলো বিশ্ববিদ্যালয়ে করেছেন। আসলে শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে দায়ী না, এখানে রাষ্ট্রের মেকানিজমও অনেকগুলো আহ, জায়গা রয়েছেন। রাষ্ট্রের পক্ষ থেকে আসলে চাওয়া না চাওয়ার একটা বিষয় রয়েছেন। আমরা দেখেছি 90-এর আগে ছাত্র রাজনীতি এবং 90-এর পরে ছাত্র রাজনীতির মধ্যে অনেকগুলো পার্থক্য ছিল। 90-এর পরের যে সরকারগুলো ক্ষমতায় এসেছেন, তারা সবসময় চেষ্টা করছেন তাদের ছাত্র সংগঠনকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে। তাদের যেই সিদ্ধান্তগুলোকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করার ক্ষেত্রে জনগণের যে বিরোধিতা, সেই বিরোধিতাকে দমিয়ে রাখার জন্য তারা সবসময় তাদের ছাত্র সংগঠনকে ব্যবহার করেছেন। যার কারণে 90-এর পরে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সচল হইতে পারে নাই। শুধু একটা একটা ঘটনা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় 2019 সালে নির্বাচন হয়েছে। তাও তাদের এর আগে অনেক লম্বা টাইম নির্বাচন হয় নাই, আবার 19 সালের পরে এখন পর্যন্ত নির্বাচন হয় নাই। তো আমরা মনে করি এটা এক ধরনের রাজনৈতিক প্রতারণা এবং প্রশাসন সেখানে এই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদগুলো নির্বাচন দেয় নাই। কারণ আমরা অনেক সময় দেখেছি যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, তখন দেখা যায় যে ছাত্রদের একটা বড় অংশের আগ্রহ ছাত্র দলের প্রতি বা ছাত্রলীগের যারা বিপরীত মেরুতে থাকতো, ছাত্রলীগ বিরোধী যারা আন্দোলনের সংগ্রামে ছিল, তাদেরকে ভোট দিত বা তাদের প্রতি একটা আকর্ষণ ছিল, আগ্রহ ছিল। যার কারণে আওয়ামী লীগ সরকার স্বাভাবিকভাবেই চায় নাই যে তার বিরুদ্ধে কোনো একটা বিশ্ববিদ্যালয়ের একটা এত বড় ফোর্স তৈরি হবে, এত বড় একটা লিডারশিপ তৈরি হবে যারা কিনা সরকারের বিরুদ্ধে। কারণ আমরা আমাদের কি সব ক্ষমতা ছিল এই 24-এ? আমরা তো কোনো ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিও ছিলাম না। তারপরেও ছাত্ররা আমাদের ডাকে সাড়া দিয়ে এসে 24-এর বিপ্লবে আমরা সবাই একত্রিত হয়ে হাফিজ হাসিনাকে ফেলে দিতে পেরেছি। তো এইরকমেরই প্রত্যেক সরকারেরই তার এইরকমের শঙ্কা ছিল যে ছাত্ররা যদি ঐক্যবদ্ধ থাকে, তাদের যদি এরকম একটা ফোর্স থাকে যেখানে তাদের প্রকৃত থাকে, প্রকৃত নেতৃত্ব থাকে, মানে তাদের নির্বাচিত নেতৃত্ব, যারা তাদেরকে নেতৃত্ব দিয়ে একটা গাইডলাইন্স দিয়ে একটা মানজিলের দিকে নিয়ে যেতে পারবে। সুতরাং এই ভয়টার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকার সবসময় চাচ্ছে যে ছাত্র সংসদগুলো যেন নির্বাচন না হয়। চাকসু না থাকায় প্রশাসন আসলে কিভাবে বেনিফিটেড হয়ে থাকে বলে আপনি মনে করেন? চাকসুরা, এই যে বললাম যে প্রশাসন নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের মতো করে বাস্তবায়ন করতে পারে। আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি গিয়ে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলি
বিশ্ব প্রশাসন এটাকে মানতে বাধ্য না, বা না মানলে কি হবে? আমি তো তারে বাধ্য করতে পারবো না, বা তার কাছ থেকে জবাব দিতে নিতে পারবো না। চাকসু হইলে চাকসুর প্রতিনিধিরা তার একটা লিগ্যাল জায়গা থাকে প্রশাসনকে জবাবদিহিতা করার জন্য। তো এই জায়গা থেকে প্রশাসন না নিজের সিদ্ধান্তটা নিজের মতো করে বাস্তবায়ন করতে পারে চাকসু না থাকার কারণে। ছাত্র শিবির কি একক প্যানেল দিবে নাকি জোট করবে চাকসু যদি হয়? আপনি জেনে থাকবেন, অবশ্যই আপনি সাংবাদিক, আমাদের সংবাদ সম্মেলনে আপনি ছিলেন, আমাদের তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম ভাই স্পষ্টই বলেছিলেন আমরা অবশ্যই জোট করব, এবং সেই জোটটা ইনক্লুসিভ হবে, সব ধরনের মানুষের অংশগ্রহণ থাকবে সেখানে। আহ, শিবির যদি প্যানেল দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি নারী নেতৃত্ব দেখতে পাবো কিনা শিবিরের প্যানেলে? জি, আমি বললাম যে ইনক্লুসিভ হবে, ইনক্লুসিভের মধ্যে অবশ্যই নারী আছে, নারী নেতৃত্ব অবশ্যই থাকবে। নারীদের যে জায়গাগুলো রয়েছে, আপনার ছাত্রী অধিকার বিষয়ক সম্পাদক, এরপর ছাত্রী হলগুলো, এগুলো তো অবশ্যই নারীদের প্রতিনিধি থাকবে। এর বাইরেও আমরা যদি আমাদের সাথে যারা কথাবার্তা হচ্ছে, ওনারা যদি ওনাদের জায়গার কমিটমেন্ট গুলো ঠিক থাকে, অবশ্যই আমরা আমাদের বিভিন্ন পদে নারীদেরকে রাখার জন্য চেষ্টা করবো। শিবিরের প্রার্থীরা কিভাবে নির্বাচিত হবে? আহ, দলের নির্দেশনা নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে? আমাদের দলের নির্দেশনা বলতে ওই রকমের আমাদের তো মুরব্বী সংগঠন এরকম আমাদের উপরে খবরদারি করে না। আমাদের এরকম মুরব্বী সংগঠন নাই যে আমাদের ঠিক করে দিবে কে ভিপি হবে, কে জিএস হবে। আমাদের সিদ্ধান্ত আমরা নিব, ছাত্ররা যাকে তাদের নেতা হিসেবে মেনে নিতে পারবে, মেনে নিবে, তাদের সাথে যার সাথে ছাত্রদের সাথে সম্পর্ক আছে, যে ছাত্রদের অধিকারগুলো নিয়ে কাজ করতে আগ্রহী আছে, এমন মানুষদেরকে আমরা আমাদের প্যানেলে আমরা দাঁড় করানোর চেষ্টা করবো। অর্থাৎ প্রার্থী হিসেবে ব্যক্তির গ্রহণযোগ্যতা নাকি দলীয় ব্যানার, শিক্ষার্থীরা কোনটা বেছে নেবে বলে আপনি মনে করেন? অবশ্যই ব্যক্তির গ্রহণযোগ্যতাকে বেশি প্রায়োরিটি দেবে শিক্ষার্থীরা। দল দিয়ে তারা কি করবে? দল দল দিয়ে দলকে যদি তারা প্রাধান্য দিত, তাহলে তো সবাই ওই দল করতো, তাহলে তো এক দলের সবাই চলে আসতো, তাহলে আর ছাত্র সংসদ দরকার ছিল না। ওই দল যা যা ইচ্ছা তাই করতো, বা ওই দল তার সাংগঠনিক সিস্টেম অনুযায়ী মানে ছাত্রদের প্রতিনিধিত্ব করতে পারতো। আমরা মনে করি অবশ্যই ব্যক্তির প্রাধান্য দিবে। তো ব্যক্তির সাথে সাথে দলের একটা বৈশিষ্ট্য আছে মানুষের মধ্যে, তার যেই পারিপার্শ্বিক যেই সমাজ ব্যবস্থা আছে, সেই সমাজ ব্যবস্থার একটা প্রভাব থাকে। তো সুতরাং ধরেন আমার দল অনেক ভালো কাজ করে, তার মানে আমিও ভালো মানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জায়গা থেকে আহ অবশ্যই ব্যক্তিকে প্রাধান্য দিবে, তবে দলকে কিছুটা হিসেবে আনতে পারে। উম, শি- আহ, নির্বাচনে যদি শিবিরের প্যানেল বিজয়ী হয় শিক্ষার্থীদের কোন অধিকারগুলোর দিকে তারা বেশি গুরুত্ব দিবে? জি, ধন্যবাদ আপনাকে। আহ, আমরা আশা করি ইনশাল্লাহ শিবির প্যানেল বিজয়ী হবে। সেই জায়গা থেকে আমরা সব সময় চেষ্টা করব যে ছাত্ররা যেই জায়গাগুলো এতদিন পর্যন্ত অবহেলিত ছিল, সেই জায়গাগুলো আমরা ফোকাস করার চেষ্টা করবো। আপনারা জানেন আমরা অলরেডি 7 দফা দাবি দিয়েছি। 7 দফা দাবিতে প্রথম অন্যতম গুরুত্বপূর্ণ দফা ছিল আমাদের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। সেই ব্যাপারটা অবশ্যই গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা এখানে আসছেন, যাদের পরিবারও বলা যেতে পারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, তাদের পরিবার থেকে পর্যাপ্ত সাপোর্ট দেওয়া একজন শিক্ষার্থীর পরিবারের সম্ভব হচ্ছে না। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রথম যে ইটা থাকে সেটা হচ্ছে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা যেন দ্রুত সময়ের মধ্যে বা যত কম সময়ের মধ্যে সম্ভব প্রশাসনকে বাধ্য করা, তাদের সেই সেটা নিশ্চিত করা। এরপর আমরা মানে মৌলিক যে সমস্যাগুলো রয়েছে আমরা আমাদের 7 দফার মধ্যে বলার চেষ্টা করেছি, সেই বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করে আরেকটু কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনাদের 7 দফাকে মডিফাই করে অথবা ওইটার সাথে সময়ের সাপেক্ষে যেটা জি, 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 উপযোগী মনে করেন জি। সেটাকে ব্যবস্থা করবে। আমরা আমাদের যদি আপনি আমাদের গঠনতন্ত্র পড়েন, বা সরি আমাদের প্রস্তাবিত যে এই গঠনতন্ত্র যেটা আমরা দিয়েছিলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের গঠনতন্ত্র, সে প্রস্তাব যেটা দিয়েছিলাম, সেখানে আপনি দেখবেন আমরা আমাদের বলা যায় আমাদের একটা চিন্তা সেখানে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করেছি। সেখানে আমাদের গবেষণা, আমাদের দক্ষতা উন্নয়ন, মানে ছাত্রদের দক্ষতা উন্নয়নের জন্য যেন সে আগামী সময়ে গিয়ে চাকরি বাজারে গিয়ে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে এখন নিয়োগ হচ্ছে, সেখানে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন সময় যে টাইপিং করতে পারতেছে না একজন মানুষ। একজন অনার্স মাস্টার্স পড়ার ছেলে সে কম্পিউটার ওপেন করবে কিভাবে সেটা সে পারতেছে না। তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যেন আসলে স্কিল নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, শুধুমাত্র একটা সার্টিফিকেট, শুধু এখন আসলে অনার্স একটা সার্টিফিকেট দেওয়া চাকরি পাওয়া এত সহজ না এই এই বাজারে। তো একজন মানুষ যেন একটা অনার্সের সার্টিফিকেট নিয়ে যেভাবে বিশ্ববিদ্যালয় থেকে বের হবে, তেমনি সে যেন একজন স্কিল মানুষ হিসেবে বের হয়, সেই ব্যাপারটাও আমরা আমাদের গুরুত্ব দিয়েছি। এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে মানে বর্তমান সময় উপযোগী সিলেবাসটা আমাদের অনেকগুলো ডিপার্টমেন্টের নেই।
তো সেই জায়গা থেকে আমাদের শিক্ষা বিভাগ আমরা একটা রেখেছিলাম ওখানে। তো শিক্ষা বিভাগের কাজ হবে যে এই বিশ্ববিদ্যালয়ের সেশন জট এবং এই সিলেবাসটা কেন যেন আহ, সময় উপযোগী হয় সেটা যে ব্যাপারে তদারকি করা। এমনি আমাদের পরিবহন অনেক বড় একটা সমস্যা আমাদের বিশ্ববিদ্যালয়। শাটল ট্রেনের যে যে বাজে অবস্থা আমরা বিভিন্ন সময় দেখে আসছি। সেখানে বিশেষ আমাদের করে অনেক শিডিউল ভাইয়েরা বিপর্যয়। হ্যাঁ, সে ব্যাপারে আমাদের একজন পরিবহন সম্পাদক আমরা প্রস্তাবনা দিয়েছিলাম প্রশাসনকে আমাদের দাবিতে। সে পরিবহন সম্পাদক এই বিষয়গুলোকে সবসময় একটা একটা মনিটরিং এর মধ্যে রাখবে, যেন সমস্যাগুলো আইডেন্টিফাই করে দ্রুত সমাধান করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়া। এবং আমরা দাবি দিয়েছিলাম আমরা যে বিশ্ববিদ্যালয় আসলে শাটল ট্রেন একটা লাইনে চলে 16 স্টেশন থেকে আসে, কিন্তু মুরাদপুর, এরপরে আপনার বহদ্দারহাট, আপনার এই যে নতুন ব্রিজ, এই অঞ্চলে কিন্তু কোনো গাড়ি মানে এই অঞ্চল থেকে আসার জন্য কোনো গাড়ির সিস্টেম নেই। এরপর আপনি যদি বলেন যে অক্সিজেন থেকে একটা স্টুডেন্ট কি ট্রেনে উঠতে পারতেছে না। এরপরে আপনি যদি চিন্তা করেন এই যে আমাদের ক্যাম্পাস থেকে ইসের অঞ্চল যেটা উত্তর যে অঞ্চলটা, এখানকার যে বাসগুলো, আমি হাটাজারি থাকতাম তো আগে, এই বাসে আসতাম, মনে হচ্ছে যে বাসের বডি এখন খুলে পড়ে যাবে, এমন বাজে একটা অবস্থা। তো এই বিষয়গুলোকে যেন করতে পারে, সেই জন্য আমাদের পরিবহন সম্পাদক যিনি থাকবেন চাকসুতে, উনি এই বিষয়গুলো নিয়ে ছাত্রদের করবেন। সব মিলে আমাদের প্রস্তাবনাটার মধ্যে আমরা এমন ভাবে প্রস্তাবনা দিয়েছি যেন ছাত্রদের প্রত্যেকটা সমস্যা সমাধান করার জন্য চাকসু ভূমিকা পালন করতে পারে। মানে নির্দিষ্ট আমরা আগে দেখেছি চাকসুর আগে যে ঘটনা ছিল, চাকসুর কাজ ছিল শুধুমাত্র একটা টুর্নামেন্ট আয়োজন করবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের স্টুডেন্টদেরকে নিয়ে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করবে আর সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করবে। এই চাকসুর কাজ ছিল। আমরা সেখান থেকে বের করে বর্তমান চাকসুকে যেন ছাত্রদের প্রত্যেক এখন সময়ের সাথে, এবং আমরা আরো রেখেছি গবেষণা বা আন্তর্জাতিক একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম কাজ হচ্ছে গবেষণা করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা পিএইচডি এমফিল করবে। সেখানে কিভাবে সে স্কলারশিপ গুলো পেয়ে যেতে পারবে, সেইগুলো জায়গাতে যেন ছাত্র সংসদ ভূমিকা রাখতে পারে ছাত্রদের জন্য, সেই বিষয়টাও আমরা আমাদের প্রস্তাবনার মধ্যে রেখেছি। আমরা সামগ্রিকভাবে এরকমের বিভিন্ন বিষয়ে মানে ছাত্রদের প্রত্যেকটা প্রয়োজনে যেন ছাত্র সংসদ সময় দিতে পারে এবং কাজ করতে পারে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। চাকসু নির্বাচন না হওয়ার পিছনে আমরা যেরকম প্রশাসনকে দায়ী করতে পারি, এই ঠিক একইভাবে আমরা আমাদের একটা শিক্ষার্থীর বড় অংশ যারা অসচেতন তাদেরকেও দায়ী করতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে ক্যাম্পাসের বড় একটা অংশ রাজনৈতিক অসচেতন, চাকসুর গুরুত্বই বুঝে না। তাদেরকে সচেতন করার জন্য ছাত্র শিবিরের কোনো পদক্ষেপ আছে কিনা? যে আপনি এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে। আমরা কয়েকদিন আগে এরকমও শুনেছিলাম যে কয় পার্সেন্ট স্টুডেন্ট চাকসু চায়, যারা চাকসু আমাদের এই সিস্টেমের মধ্যে একটা অংশ রাজনৈতিক দলদের মধ্যে, একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে একটা অংশ চাচ্ছে না কোনোভাবে চাকসু নির্বাচন হোক বা কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। এর ভিতরে দুইটা পক্ষ আছে। একটা পক্ষ যাচ্ছে যে নির্বাচনের পরে হোক, মানে জাতীয় নির্বাচনের পরে হোক। আরেকটা পক্ষ হচ্ছে যে না, এখন চাচ্ছে না। আমি এইটা তাদের কি বলবো, আমার যে সকল বন্ধুদেরকে আমি 19 সালে 20 সালের দিকে দেখেছি চাকসুর জন্য অনেক বেশি আন্দোলন করতেছে, চাকসুর জন্য গণস্বাক্ষর নিচ্ছে, আমি সেখানে স্বাক্ষর করেছি একজন বিশ্ববিদ্যালয় সচেতন ছাত্র হিসাবে। সেটা আমার দল করতে হবে সবসময় এরকম বিষয়টা না। তখন আমার দলের সুযোগ ছিল না বিশ্ববিদ্যালয়ে নিজের পরিচয়ে কাজ করা। তো আমার বামপন্থী অনেক ছাত্র সংগঠন তখন চাকসুর জন্য আমি বক্তব্য দিয়েছি সেখানে যেন চাকসু নির্বাচন হয়, আমি আমার স্বাক্ষর দিয়েছি। কিন্তু ওই বন্ধুদেরকে এখন দেখতেছি তারা চাকসু নির্বাচন চাচ্ছে না। নিয়ে বিভিন্ন কথা বলছে যে প্রশাসন এক দলকানা। আমি বলি আওয়ামী আমলের এই আমাদের শিরিন আক্তার, আমাদের এই আমাদের এই যে ইফতেখার চৌধুরী, ওনাদের চাইতে কি ইয়াহিয়া আক্তার স্যারের প্রশাসন বেশি দলকানা? এটা আমি বুঝি না ওনারা কোন জায়গা থেকে বলছেন। মানে হয়তো বা ওনাদের পক্ষে যাচ্ছে না এই জন্য ওনারা দলকানা মনে করতেছেন। তো আমি মনে করি যে সকল শিক্ষার্থী বন্ধুরা আসলে একটা রাষ্ট্রের সব মানুষ রাজনীতি সচেতন হবে এটা মানে স্বাভাবিকও না। আপনি দেশের নাগরিক সবাইকে এখন দেখবেন যে জাতীয় নির্বাচন চায় না। অনেকে বলতেছে যে 5 বছর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস 5 বছর থাকুক। তা আপনি কি তার মানে ওনার কথা অনুযায়ী 5 বছর পরে প্রফেসর ইউনূস থাকবে বা 5 বছর থাকা উচিত মনে করি আমরা? না, আমরা মনে করি উনি একটা যৌক্তিক সংস্কার করে নির্বাচনের উপযোগী একটা মাঠ তৈরি করে উনি নির্বাচন দিবে। তেমনি ভাবে যে সকল শিক্ষার্থী বন্ধুরা আসলে বুঝতেছেন না বা বা প্রয়োজন অনুভব করতেছেন না, অথবা রাজনৈতিক সচেতনতা না থাকার কারণে মনে করছেন যে চাকসু নির্বাচন হইলো কি না হইলো আমার কি। তো আমরা তাদের সচেতনার জন্য আমরা আমরা একটা লিফলেট তৈরি করেছি। আমরা একটা বুকলেট, আমাদের বুকলেটে চাকসুর ইতিহাসটা সেখানে আমরা সন্নিবেশিত করেছি এবং চাকসু আসলে আমাদের অধিকার নিয়ে কি কি কাজ করতে পারে, কেমন কাজ ইতিপূর্বে করেছে এবং সামনের দিনের বর্তমান যেন রাজনৈতিক নতুন ডাইমেনশন তৈরি হয়েছে ছাত্র রাজনীতিতে, এই সময় চাকসু কি ভূমিকা পালন করতে পারে
আমরা সেই আমাদের বুকলেটে আমরা আমাদের রাখার চেষ্টা করেছি এবং সেটা আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এর বাইরেও আমরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করছি। আহ, যদি চাকসু হয় তাহলে আপনি চাকসুতে প্রতিদ্বন্দ্বী হবেন কিনা, আর যদি প্রতিদ্বন্দ্বী হন তাহলে কোন পদের জন্য হবেন? হ্যাঁ, ধন্যবাদ। আহ, আমি যদি আমার সুযোগ থাকে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করব। আর কোন পদে করবো সেটা তো তখন সামগ্রিকভাবে আমরা সিদ্ধান্ত নিব যে কে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বা কে কিভাবে করবেন। আমরা আমাদের ছাত্র সমাজের যার প্রতি আগ্রহ বেশি থাকবে তাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। আমার প্রতি যদি শিক্ষার্থীদের আগ্রহ থাকে অবশ্যই আমার পথটা সেই অনুযায়ী আমাদের সংগঠন ঠিক করে দিবে। এইটাই আর কি। সর্বশেষ, প্রশাসন থেকে এই মুহূর্তে আপনারা কোন ধরনের পদক্ষেপ বা ঘোষণা প্রত্যাশা করেন? আমরা ঘোষণা প্রত্যাশা করি 1 তারিখে প্রশাসন ঘোষণা দিয়ে দেয় এই মাসের শেষে নির্বাচন হবে, এরকম একটা ঘোষণা। কিন্তু আমরা এটা আমাদের আমাদের প্রত্যাশা, আমরা আমাদের আজ যে আমাদের সর্বশেষ সাংবাদিক সম্মেলন করেছিলাম আমাদের 7 দফা নিয়ে, সেখানে আমরা বলেছিলাম যেন 36 জুলাইয়ের মধ্যে নির্বাচনটা প্রশাসন নিশ্চিত করে। কিন্তু আমাদের প্রশাসন সেই হিম্মতটা দেখাতে পারে নাই এবং সেটা করতে পারে নাই। এটা আমাদেরও ব্যর্থতা, আমরা আমরা স্বীকার করি, কারণ আমরা আদায় করে নিতে পারিনি। তো আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সর্বশেষ সামনে যেই সিন্ডিকেট হবে সেই সিন্ডিকেটে আমাদের চাকসুর যে গঠনতন্ত্র সেটা পাশ করে নিবে। এর মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে, সেটা যেন 1 থেকে 1.5 মাসের বেশি না হয়, আমাদের নির্বাচনটা মানে নির্বাচনটা বাস্তবায়ন করা।